ক্ষতিকর পদার্থ মিশে এবার দূষণের কবলে ঢাকার ভূগর্ভস্থ পানীয়, বিশুদ্ধ পানি সংকটের আশঙ্কা। পানিটা অনেক লাল হয়ে যায়, মানে ভাত রান্না করলে ভাতটাও লাল হয়ে যায়। পানিটা খাওয়া যায় না, ফিল্টার পানি খাওয়া লাগে। দ্রবীভূত অবস্থাতে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেটা তো বোঝা যায় না। মাটির তলদেশের পানি দূষণের প্রমাণ পেয়ে উদ্বিগ্ন বিজ্ঞানীরা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষেরও। যতটুকু পানি আছে এটাকে সবটাকে আপনার সুষ্ঠুভাবে প্রোটেক্ট করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো এই যে ছাড় দেওয়া চলবে না। দূষণটা অবশ্যই অ্যালার্মিং, এটা যে গ্রহণযোগ্য না এবং এটার যে ইম্প্যাক্ট হতে পারে বা হবে এটাই মেনে নেওয়াটা স্বাভাবিক। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানী থেকে গ্রেফতার 28 নারী জামায়াত কর্মীর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য, ধারণা পুলিশের। প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। আটক 2, মেয়রের শটগান জব্দ। খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল শেষকৃত্য অনুষ্ঠানে। 8 জন নিহত, আহত 15, চালক সহ আটক 2। চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ। অভিযুক্ত চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করা হবে, জানালেন ওবায়দুল কাদের। এবং অমর একুশে গ্রন্থমেলার প্রথম শিশু প্রহরে জমজমাট ভিড়। প্রিয় কার্টুন চরিত্র নিয়ে শিশুদের মাতামাতি, ছুটির দিনে লেখক পাঠকদের মিলন মেলা। সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে ঢাকায় আনার পথে দুপুরে তার মৃত্যু হয়। এই ঘটনায় আগামীকাল অর্থ দিবস হরতালের ডাক দিয়েছে স্থানীয় সাংবাদিক সহ উপজেলা ছাত্রলীগ। এই ঘটনায় সন্ধ্যায় 2 জনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে মেয়রের শটগান। সিরাজগঞ্জ থেকে রিঙ্কু কুণ্ডুর পাঠানো তথ্য ও অমৃত সেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সাংবাদিক আবুল হাকিম শিমুলের মরদেহ নিজ এলাকায় পৌঁছানোর পর এভাবেই কান্নায় ভেঙে পড়েন সহকর্মী ও স্বজনরা। পেশাদারিত্বের দাম এভাবে দিতে হবে এমনটা চিন্তা করেননি তারা। আব্দুল হাকিমের মৃত্যুর খবর পাওয়ার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে মিছিল ও প্রতিবাদ সভা করে সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। স্বজনরা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হন সাংবাদিক সহ 6 জন। গুরুতর আহত অবস্থায় সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে টাঙ্গাইলে আব্দুল হাকিমের মৃত্যু হয়। আমার ভাই মৃত্যুর বদলে আমরা এটা ফাঁসি চাই। সাংবাদিক নির্যাতনের সাথে, সাংবাদিককে গুলি করার সাথে পৌরসভার মেয়র হোক বা অন্য যে কেউ হোক, সে যত বড় শক্তিধর ব্যক্তি হোক, আমরা তার দৃষ্টান্ত শাস্তি চাই এবং অবিলম্বে সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। মেয়র মহোদয় স্বীকার করছে যে সে নিজেই গুলি করছে। থানা থেকে তার অস্ত্র সিজ করা হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার কাছে গুলি কটা আছে, সে গুলির কথা বলতে পারে নাই। যদি মেয়রকে গ্রেপ্তার না করায় আমরা সাতপুরের সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে সমস্ত জনগণ ঐক্যবদ্ধে আমরা বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। মেয়রকে গ্রেপ্তার করার জন্য যাবতীয় প্রক্রিয়া আমাদের প্রক্রিয়াধীন, যাবতীয় চেষ্টা আমাদের প্রক্রিয়াধীন, প্রসিডিওর হচ্ছে। অবশ্যই আমরা গ্রেপ্তার করে ফেলাবো। এ ঘটনায় শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় এরশাদ আলী বাদী হয়ে পৌর মেয়র সহ 11 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। জড়িত সন্দেহে আটক করা হয়েছে 1 জনকে। সময় সংবাদ, সিরাজগঞ্জ। খাগড়াছড়িতে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় 8 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। পুলিশ জানিয়েছে চালকের সহকারী ট্রাকটি চালাচ্ছিল। এ ঘটনায় ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়া ও চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে আলুটিলার বটতলী এলাকায় বৌদ্ধবিহারে প্রয়াত চন্দ্রমণি মহাস্থবিরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে আসেন আশপাশের এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি যাওয়ার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৌদ্ধবিহারে লোকজনের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। ট্রাকে চাপায় ঘটনাস্থলে শিশুসহ 7 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে 9 জনকে উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় এদের মধ্যে 3 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে সেখানে আরো 1 জন মারা যান। ট্রাক একটা ব্রেক ফিল হয়ে ওখানে মানে সাধারণ জনগণের উপর চাপা দিয়ে গেছে আর কি। পরবর্তী শুনলাম যে আমি যেটা মানে ট্রাকটাকে নাকি পুলিশ চালিয়ে নিয়ে গেছে। এখন ব্রেক ফিল যদি হয় আপনার ট্রাকটাকে পুলিশ কিভাবে চালিয়ে নিয়ে যাবে? অনেক লোক ব্যথা পেয়েছে, তার মধ্যে যেগুলো গুরুতর যাদেরকে আমরা মনে করেছি এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করে ইমার্জেন্সি প্রেরণ করা। ওর মধ্যে 7 জনকে আমরা মেডিকেলে প্রেরণ করার পর মৃত, আর 8 জনকে আমরা উদ্ধার করেছি এবং ওই ট্রাকটাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। এদিকে ট্রাকটি চালকের পরিবর্তে সহকারী চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার সময় যে গাড়ির যে চালক ছিল সুমন, আমরা তাকে আটক করছি। তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদে সে জানায় যে তার গাড়ির মূল চালক সে জালিয়াপাড়া গাড়ি থেকে নেমে যায়, ও হচ্ছে গাড়ির হেল্পার, ওর হাতে গাড়ির স্টিয়ারিং দেয়। সে এই হেল্পার সুমন জালিয়াপাড়া থেকে গাড়িটা চালিয়ে খাগড়াছড়ির দিকে আসতেছিল। দুর্ঘটনায় নিহতের পরিবারকে 5,000 টাকা এবং আহতদের চিকিৎসার খরচ দেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার হওয়া 28 নারী জামায়াত কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে পুলিশ। সকালে মোহাম্মদপুর থানায় এ মামলা করা হয়। পুলিশের ধারণা, এদের মধ্যে কেউ কেউ দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের পরিবারের সদস্য। আটককৃতরা গোপন বৈঠক থেকে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে পুলিশ। পরে আদালত পুলিশের আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার দুপুরে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে জামায়াতের এই 28 নারী সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরেই তাদের নিয়ে আসা হয় মোহাম্মদপুর থানায়, চলে জিজ্ঞাসাবাদ। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সবাই উচ্চশিক্ষিত এবং জামায়াতের নারী শাখার নেতৃস্থানীয়। তারা বিভিন্ন এলাকা থেকে এসে নাশকতার ষড়যন্ত্র করছিল। নাশকতার উদ্দেশ্যে অথবা পরিকল্পিতভাবে সরকারের উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত। এখানে 28 জন ছিল এবং সেখান থেকে আমরা উগ্রবাদ ছড়ানোর জন্য যারা এই সমাজে কাজ করছে তাদের বিভিন্ন ধরনের পুস্তিকা আমরা সেখান থেকে উদ্ধার করি। তাদের কর্ম পরিকল্পনা কি ছিল সেই সব কাগজপত্র আমরা উদ্ধার করি। পুলিশের ধারণা, গ্রেফতারকৃতদের মধ্যে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের পরিবারের সদস্য থাকতে পারে। আমাদের কাছে আরো খবর রয়েছে, বিভিন্ন যুদ্ধাপরাধীদের পরিবারের লোকজন এখানে রয়েছেন, যদিও তারা এখন পর্যন্ত তাদের পরিবার বা তাদের পরিচয় গোপন করে যাচ্ছেন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য আমাদেরকে সরবরাহ করছে না। এতে মনে হচ্ছে মানসিকভাবে তারা খুব একটি শক্ত অবস্থায় আছে। সেই জন্য আমাদের তাদেরকে আরো ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পরে দুপুরে গ্রেফতার 28 নারী সদস্যকে আদালতে হাজির করে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। 3 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দুপুর 3টার কিছু আগে একটি বিশেষ বিমানে বাংলাদেশ ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে বিদায় জানান। বিদায়কালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে সালাম জানায়। এর আগে লা মেরিডিয়ান হোটেলে মাহমুদ আব্বাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বুধবার 3 দিনের সফরে ঢাকা আসেন মাহমুদ আব্বাস। সফরকালে বন্ধুপ্রতিম রাষ্ট্রটির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে প্রতি বছরই দুদেশের মধ্যে অভিন্ন নানা ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, যুক্তরাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশি অভিবাসীদের পাশে থাকার ঘোষণা নিউ ইয়র্ক নগর প্রশাসনের। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস। চাঁদপুরের হাইমচরে শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে উপজেলা চেয়ারম্যানের হেঁটে যাওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ ঘটনার শিকার শিক্ষার্থীদের অভিভাবক ও সাবেক জনপ্রতিনিধিরা ক্ষোভ জানিয়েছেন। ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
ফারুক আহমদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবিতে ডেস্ক রিপোর্ট। সবসময় উঠছি, এখন উঠছি, তো আমি তো জানি না যে বড় মানুষ উঠাইব, তো বড় মানুষ উঠাইছে, তো পরে দেখি শরীরে অনেক আঘাত হয়েছে। এই শিক্ষার্থীর মতো অন্য শিক্ষার্থীরাও জানতো না তাদের শরীরের উপর দিয়ে হেঁটে যাবেন এক অতিথি, কিন্তু তাদের পিঠের ওপর দিয়ে যখন কেউ পেরিয়ে গেলেন তখন তারা টের পায় কতটা ধকল বয়ে গেল। ওই আচরণের প্রতিবাদ জানাতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, আর তাদের সঙ্গে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরাও। এই কাজটা যারা ফার্স্ট টাইম করছে তাদের অন্যায়। শিশুদেরকে খেলোয়াড় হিসেবে গড়ে তোলা উচিত আমাদের, কিন্তু খেলোয়াড় পণ্য হিসাবে নয়। খোঁজ নিয়ে জানা গেছে গত 25 বছর ধরে এমনভাবে শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর ওপর দিয়ে হেঁটেছেন অনুষ্ঠানের প্রধান অতিথিরা। মূলত বিদ্যালয় কর্তৃপক্ষের বিশেষ আগ্রহে প্রতি বছর এমন অমানবিকতার শিকার হচ্ছে শিশু শিক্ষার্থীরা। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা পরিচালনা কমিটির কারো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জানালেন, তাদের সময় বিভিন্ন অনুষ্ঠান হলেও এরকম ঘটনা ঘটেনি। একটা বাজে কাজ হয়েছে এবং এটা বর্জন করা সবার উচিত। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন নাগরিক সমাজের এই নেতা। শিশুদেরকে দিয়ে মানব সেতু তৈরি করে তার উপর দিয়ে কাউকে হাঁটিয়ে নেওয়ার জন্য আমি প্রধানত স্কুল কর্তৃপক্ষকে দায়ী করি। আমি মনে করি যে এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। গত 30 জানুয়ারি জেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি। অনুষ্ঠানের বিশেষ ইভেন্টে শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর উপর দিয়ে হেঁটে যান তিনি। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি উপজেলা চেয়ারম্যান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সময় সংবাদ, চাঁদপুর। এদিকে শিশু শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হেঁটে যাওয়ার ঘটনায় অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান নূর হোসেনকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে তুলকাই সেতুর উদ্বোধন শেষে একথা বলেন তিনি। যে দলেরই নেতা হোক, প্রভাবশালী যে কেউ হোক, তার বিরুদ্ধে একদিকে দলীয় ব্যবস্থা, অন্যদিকে প্রশাসন, দুই ব্যবস্থাই তার বিরুদ্ধে নেওয়া হবে এবং এই ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। সে বহিষ্কার দল থেকে সঙ্গে সঙ্গে, এটা আমাদের নেত্রীর অর্ডার। শুধু নদী নালা, খাল বিল কিংবা পুকুর ডোবা নয়, এবার দূষণ শুরু হয়েছে ঢাকার ভূগর্ভস্থ পানিতেও। সুপেয় পানির ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাজধানীর নদীসহ বিভিন্ন জলাধারে অতিমাত্রায় দূষিত পানির সঙ্গে ক্ষতিকর পদার্থ ভূগর্ভে নেমে গিয়ে ঘটাচ্ছে দূষণ। ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা। সালাহুদ্দিন সুমনের রিপোর্ট। ভূগর্ভ থেকে উঠে আসা বিশুদ্ধ পানি, এই পানির প্রতিটি ফোঁটাই যেন এক অমূল্য সম্পদ। রাজধানীবাসীর চাহিদা মেটাতে 771টি গভীর নলকূপ, 2000টি অগভীর নলকূপ ও কিছু চাপকল দিয়ে প্রতিদিন তোলা হচ্ছে প্রায় 300 কোটি লিটার পানি। গবেষকরা বলছেন, এতে প্রতি বছর প্রায় 10 ফুট করে নেমে যাচ্ছে পানির স্তর। এই শূন্যস্থান পূরণে রাজধানীর আশপাশের নদী ও অন্যান্য জলাশয় থেকে যে পরিমাণ পানি ভূগর্ভে জমা হচ্ছে তা উত্তোলনের তুলনায় অনেক কম। তাছাড়া দীর্ঘদিন ধরে দূষণ কবলিত এসব জলাশয়ের বিষাক্ত পানি নেমে গিয়ে দূষিত করছে ভূগর্ভস্থ পানির প্রথম স্তরকে। দ্বিতীয় স্তর রয়েছে ঝুঁকিতে, আর তৃতীয় স্তর এখন পর্যন্ত নিরাপদ থাকলেও ভবিষ্যৎ নিয়ে রয়েছে শঙ্কা। মাটির ভিতর দিয়ে যখন পানি ঢোকে তখন স্বাভাবিকভাবেই সাসপেন্ডেড সলিড, অন্যান্য জিনিসগুলো আটকে গিয়ে পানিটাকে টলটলে দেখায়, কিন্তু এটাতে দ্রবীভূত অবস্থাতে যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সেটা তো বোঝা যায় না। ঢাকা শহরে ভূগর্ভের প্রথম স্তরে ইতোমধ্যে নাইট্রেট, সালফেট, মার্কারি, সীসা, আর্সেনিক ও নানান জৈবকণার উপস্থিতি লক্ষ্য করছেন গবেষকরা। চাপকল দিয়ে প্রথম স্তরের পানি তোলা হলেও মোটর চালিত অগভীর নলকূপ দিয়ে দ্বিতীয় ও গভীর নলকূপ দিয়ে তৃতীয় স্তর থেকে তোলা হচ্ছে পানি। প্রথম স্তরে দূষণের কারণে রাজধানীর নদী তীরবর্তী এলাকায় চাপকলের পানি এখন অনেকটাই পানের অযোগ্য। পানিটা অনেক লাল হয়ে যায়, মানে ভাত রান্না করলে ভাতটাও লাল হয়ে যায়। পানিটা খাওয়া যায় না, ফিল্টার পানি খাওয়ার লাগে। ভূগর্ভস্থ পানিতে দূষণের বিষয়টি রীতিমতো ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। এই এত ছোট ল্যান্ডে এতগুলি পপুলেশন, ওদের তো পানির খাবার লাগবে তো, তাই না? কাজে আপনার যতটুকু পানি আছে এটাকে সবটাকে আপনার সুষ্ঠুভাবে প্রোটেক্ট করতে হবে।
এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো এই যে ছাড় দেওয়া চলবে না। স্বস্তিতে নেই ওয়াসা কর্তৃপক্ষ। সুপেয় পানির সুরক্ষাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন দায়িত্বশীলরা। দূষণটা অবশ্যই অ্যালার্মিং, এটা যে গ্রহণযোগ্য না এবং এটার যে ইম্প্যাক্ট হতে পারে বা হবে এটাই মেনে নেওয়াটা স্বাভাবিক। আশঙ্কা করা হচ্ছে নদীগুলোকে দূষণমুক্ত করে কাজে লাগানো না হলে কয়েক দশকের মধ্যে সুপেয় পানির অভাবে বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে ঢাকা। সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে রোধ করা সম্ভব নদীর পানির দূষণ, কিন্তু চাইলেই দূষণমুক্ত করা সম্ভব নয় ভূগর্ভস্থ পানির স্তর। এই কঠিন বাস্তবতা বিবেচনায় নিয়েই এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর জন্য চরম মূল্য দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরো থাকছে প্যারিসের লুভ জাদুঘরের সামনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী আহত, নগর জুড়ে নিরাপত্তা জোরদার। অমর একুশের গ্রন্থমেলায় প্রতি বছরের মতো এবারও সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিনগুলোতে শুধু শিশুদের জন্য আয়োজন করা হয় শিশু প্রহর। সিসিমপুরে হালুম, টুকটুকি আর ইকরিদের নিয়ে মাতামাতি ছিল বইমেলার প্রথম শিশু প্রহরে। বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে এই আয়োজন। অভিভাবকরাও ছোটবেলা থেকেই শিশুদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সন্তানদের মেলায় নিয়ে এসেছেন। শীতের স্নিগ্ধ সকালে মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে অমর একুশে বইমেলায় শিশুদের পদচারণা। অ আ ক খ বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে বা বই পড়ার অভ্যাস করতেই সন্তানদের নিয়ে বইমেলায় ভিড় করেন অভিভাবকরা। মতলব সহ অনেকগুলো বই কিনেছি, খেলার বই, গল্পের বই। আমার সব রকমের বই পছন্দ, কিন্তু তার মধ্যে রয়েছে বিশেষ করে রূপকথার গল্পগুলি। বাচ্চাদের নিয়ে প্রতি বছরই আসি, বই ওদের যা যেটা পছন্দ সেটা তারা দেখে কিনে নেয়। শিশুদের বিনোদন দিতে মেলায় ছিল সিসিমপুরের হালুম আর টুকটুকিও। তারা নানা রকম অঙ্গভঙ্গি, নাচ গান আর মজা করে আনন্দে মুখর করে তোলে শিশুদের। টিভিতে টুকটুকি হালুম দেখেছি, আজকে আসল টুকটুকি হালুম দেখেছি, আজকে আসলে দেখে মজা লেগেছে। মেলায় শিশু পাঠকের পাশাপাশি ছিল শিশু লেখকও। আগের দুই মেলায় আমার দুইটা বই বের হয়েছিল। একটা বইয়ের নাম অন্ধকার ভূতের ছায়া ও আরেকটা বইয়ের নাম ভুতুড়ে। আর এইবারে আমার ভুতু বই বের হয়েছে। প্রচুর বই পড়ে এবং ও নিজে যেটা দেখে সেখান থেকেও শিখে গল্প লেখে। ছুটির দিনগুলোতে বইমেলায় শিশুদের জন্য আলাদা এই আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন অভিভাবকরা। যাদের নিয়ে স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ, সেই শিশুদের জন্য আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার এই শিশু প্রহর শিশুদের বই পড়ায় আগ্রহী করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন অভিভাবক ও আয়োজকরা। অমর একুশে গ্রন্থমেলা থেকে মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, অমর একুশে গ্রন্থমেলার তৃতীয় দিনে লেখক, পাঠক, প্রকাশকদের মিলন মেলা। সেখানে আছেন সহকর্মী পারমিতা হিম। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পারমিতা। মামুন, বইমেলার প্রথম ছুটির দিন যেমন ভিড় হবার কথা ঠিক তেমনই ভিড় হয়েছে এবং প্রত্যাশিত ছিল শিশুদের আগমন। শিশু প্রহর ছিল আজকে। শিশু প্রহর শেষ হবার পরেও বিকেল থেকেই যারা এসেছেন পরিবার পরিজন নিয়ে সবাই এসেছেন। যেহেতু ছুটির দিন আজকে দেখা গেছে বেশিরভাগ পরিবারই তাদের পরিবারের সব সদস্যদেরকে নিয়ে এখানে এসেছে এবং এই শিশু চত্বর যেটিকে ঘিরে আজকের বেশিরভাগ আয়োজনই শিশু চত্বরেই আজকে সবচেয়ে বেশি ভিড় ছিল এবং শিশুদের যে স্টলগুলো রয়েছে, শিশুদের বই সম্বলিত স্টলগুলো, এখনো আমরা দেখছি সকাল থেকে যে ভিড় সেখানে ছিল এখনো সেখানে একই রকম ভিড় রয়েছে। সেই সঙ্গে আজকের বেচা বিক্রি বলতে হবে গত দুদিনের তুলনায় আজকে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। যদিও নতুন বই প্রকাশনার সংখ্যা কম, এখনো সব যে প্রকাশনাগুলো থেকে নতুন নতুন বই আসার কথা সব বই এখনো আসেনি। তবে আজকে 100টারও বেশি বই, নতুন বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা থেকে। আমার সঙ্গে রয়েছেন আরিফ মজুমদার, তার একটি বই বেরিয়েছে এবার, নতুন বই প্রকাশিত হয়েছে, তার কাছ থেকে তার বই সম্পর্কে শুনবো। জি, এই বইটা মূলত এই সময়কার একটা তরুণের বেড়ে ওঠা চাওয়া পাওয়া, হতাশা, ব্যথা এগুলো নিয়ে লেখা। আর বইটা শুরু এবং শেষ আমাদের বীরঙ্গনার একটা ক্যারেক্টার নিয়ে, ওইখান থেকে আমার শুরু এবং শেষটা। আর আশা করি এই সময় যারা ইউনিভার্সিটি স্কুল খোলে তাদের জন্য বইটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার এই বইটি লেখা। বইটি সাহিত্য বিকাশ থেকে এসেছে, আশা করি সবাই বইটি পড়বে। আচ্ছা, এই গল্প, উপন্যাস পাঠক, এদের পাঠক আসলে কারা, কোন বয়সীরা? এখন আমরা যেটা দেখছি, একটা সময় ছিল হুমায়ুন আহমেদের সময় যেটা আমরা দেখে আসছি, সেটা ইউনিভার্সিটি লেভেলের যারা আছেন।
তারাই কিন্তু মূলত এগুলোর প্রতি তাদের ইন্টারেস্ট বেশি। তা আমরা যখন দেখি তা আমরা তখন সেই থিমকে মাথায় রাখি যে আমাদের পাঠক কারা সাহিত্যের প্রতি এখন ইগারনেসটা যারা কাজ করে, আমরা সেটি মাথায় রেখে লেখার সময় ট্রাই করি। আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম মামুন আরিফ মজুমদারের সঙ্গে তার বই সম্পর্কে। তবে তিনি যেমন বলছিলেন আমরা প্রতি বছরই দেখি এখানে যেমন অনেক বিষয়ের বই বের হয়, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ। প্রতি বছরই গল্প এবং উপন্যাসের বই সর্বাধিক বিক্রি হয়, কেননা যারা আসেন তাদের সবচেয়ে বেশি আগ্রহ থাকে এই গল্প উপন্যাসের প্রতি। তবে তার বাইরে একটি কথা বলতে হবে, এখানে নানা বিষয়ক বই হয়, যেমন রান্না বিষয়ক বই বের হয়, জোকসের বই বের হয়, কিংবা আরো যে ধরনের বিষয়গুলো আছে সেই বইগুলোর কিন্তু নির্দিষ্ট ক্রেতা চাহিদা আছে, নির্দিষ্ট ক্রেতা আছে, তারা তাদের পছন্দের বইটি খুঁজে নেন। যেহেতু এবার মেলার পরিসর অনেক বড়, প্রতিবারই স্টল খুঁজে পেতে কিছুটা বেগ পেতে হয়। তো এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা চেষ্টা করছেন যাতে এবার সেই কষ্টটা কিছুটা কম হয়। তো মামুন, এই ছিল আমার কাছে বইমেলার আজকের খবরাখবর। কক্সবাজার ও শেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় শিশুসহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 17 জন। গত রাতে কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটিতে আগুন লেগে যায়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই শিশুসহ মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হন। এই ঘটনায় আহত 7 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে শেরপুরের শ্রীবর্দী থেকে পিকআপ ভ্যানে করে আহমদনগর পিকনিকে যাচ্ছিল স্থানীয় 20 জন মাদ্রাসা ছাত্র। ঝিনাইগাতি নামক স্থানে পৌঁছালে পেছন থেকে অপর একটি পিকনিকের বাস পিকআপ ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 শিক্ষার্থী নিহত হন। আহত হন 10 জন। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক রয়েছে। রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার ঠেঙ্গারচরে স্থানান্তরের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের বাসিন্দারা। তাদের দাবি, রোহিঙ্গারা নানা অপরাধে জড়িয়ে পড়ায় জেলার আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। এ অবস্থায় সরকারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দীর্ঘ সময় ধরে নানা কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সহ বিভিন্ন স্থানে বসবাস করে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি মিয়ানমারে চলা নির্যাতনে নতুন করে কক্সবাজার অঞ্চলে বাঁচার ঠিকানা করে নিয়েছে হাজার হাজার রোহিঙ্গা। স্থানীয়দের অভিযোগ, রোহিঙ্গারা নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব পড়ছে। পাশাপাশি তাদের কারণে বিপাকে পড়ছেন স্থানীয়রা। তারা আমাদের সমাজের ভেতরে মিক্সড হয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতা এগুলি বাড়তেছে। রোহিঙ্গার কারণে তো আমাদের যে বন বিভাগে বিস্তীর্ণ বনভূমি বেদখল হয়ে যাচ্ছে, এখানে যে পরিবেশের বিরাট ক্ষতি হচ্ছে। রোহিঙ্গাদের কারণে এই কক্সবাজার জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী, আইনশৃঙ্খলা চরম অবনতি করছে। অনেক রোহিঙ্গা আছে আবার স্থানীয় জনপ্রতিনিধিদেরকে ম্যানেজ করে তারা কৌশলে পাসপোর্ট করে তারা বিদেশে চলে যাচ্ছে। ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তর করার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জনপ্রতিনিধি এবং রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের নেতারা। সরকার একটা অত্যন্ত চমৎকার পদক্ষেপ নিয়েছেন রোহিঙ্গাদেরকে এক স্থানে একত্রিত করে রাখার জন্য। সাথে সাথে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে তাদেরকে ওই নির্দিষ্ট এলাকায় নিয়ে যদি যাওয়া হয় তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। অতি সত্ত্বর যাতে ওই রোহিঙ্গাদের ওই হাতিয়াতে যে হস্তান্তর করার কথা সেখানে দ্রুত সময়ের মধ্যে হস্তান্তর করে আমরা কক্সবাজারবাসীকে যাতে এর সুফল পাই সেজন্য আমি কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ রইল। বর্তমানে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অন্তত 5 লাখ অবৈধ রোহিঙ্গা শরণার্থী। আর সম্প্রতি মিয়ানমারের সংগঠিত সহিংসতায় বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 67,000 রোহিঙ্গা। সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। প্যারিসের লুভ জাদুঘরের সামনে ছুরি নিয়ে হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায় ওই ব্যক্তি হামলার উদ্দেশ্যে একটি সুটকেস নিয়ে জাদুঘরের পাতাল মার্কেটে ঢোকার চেষ্টা করছিল। এই ঘটনার পর প্যারিস জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্যারিসের লুভ মিউজিয়ামের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবু। ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক লুভ মিউজিয়ামে অজ্ঞাত এক ব্যক্তি সন্ত্রাসী হামলার চেষ্টা চালিয়েছে। শুক্রবার মিউজিয়ামের সামনে অজ্ঞাত এই ব্যক্তি ধারালো ছুরি দিয়ে কর্তব্যরত একজন সেনা সদস্যের উপর হামলা চালালে সেনা সদস্য আহত হন। পরে অন্য এক সেনা সদস্য গুলি করে হামলাকারীকে আহত করেন এবং পুলিশ তাকে আটক করে। ঘটনাস্থল থেকে পুলিশ অন্য একজনকে আটক করেছে এবং সন্দেহ করছে সেও
এই আক্রমণের সাথে জড়িত ছিল। হামলাকারী একটি সুটকেস নিয়ে মিউজিয়ামের পাতাল যে মার্কেটটি আছে, আন্ডারগ্রাউন্ডের যে মার্কেটটি আছে, সেখানে প্রবেশের চেষ্টা চালিয়েছিল এবং সে সময় সেনাবাহিনীর সাথে তার সংঘর্ষ বাধে। পুলিশ সুটকেসটি উদ্ধার করেছে, তবে সুটকেস থেকে কোনো ধরনের বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনাটিকে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই গুরুত্বের সাথে নিয়েছে এবং এই ঘটনার পরপরই মিউজিয়ামটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পুরো শহর জুড়ে এখন সাঁড়াশি অভিযান চলছে এই ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কিনা এটি খুঁজে বের করার জন্য। গত বছর দুয়েক থেকে ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলায় এখানে জনজীবন বিপর্যস্ত এবং জনগণ অনেকটাই আতঙ্কগ্রস্ত। পাশাপাশি এখানে যে প্রবাসী বাংলাদেশিরা বসবাস করেন তারাও রয়েছেন আতঙ্কের মধ্যে এবং এখানকার ব্যবসা বাণিজ্য এই সন্ত্রাসী হামলাগুলোর কারণে অনেকটাই নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসার উপরে। বিশেষ করে পর্যটন শিল্পের সাথে জড়িত যে ব্যবসাগুলো ছিল সেই ব্যবসাতে এখন মন্দা বিরাজ করছে এবং পুরো এই ঘটনায় বাংলাদেশিরা আতঙ্কের মধ্যে রয়েছেন, এই সাথে ব্যবসায়ীরা এখানে আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন। ফ্রান্সের প্যারিসের লুভ মিউজিয়াম থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশি অভিবাসীদের আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নিউ ইয়র্ক নগর প্রশাসন। সিটি মেয়রের দপ্তরে আয়োজিত এক কর্মশালায় নগর কর্মকর্তারা বলেন, নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়। যুক্তরাষ্ট্র থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির পর বাংলাদেশি পরিবারগুলোকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে এই কর্মশালার আয়োজন করে নিউ ইয়র্ক সিটি মেয়রের দপ্তর। এতে পুলিশের প্রতিনিধি, মানবাধিকার কমিশন সহ নগর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালায় যে কোনো হয়রানির ক্ষেত্রে সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের জন্য বাংলাদেশি অভিবাসীদের প্রতি আহ্বান জানান নগর প্রশাসনের কর্মকর্তারা। আপনারা ভয় করে সন্তানদের স্কুলে অনুপস্থিত রাখবেন না। আমাদের স্কুলের শিক্ষকরা আপনাদের যে কোনো সহযোগিতা দেওয়ার জন্য তৈরি রয়েছে। ট্রাম্প অভিবাসীদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে যায় না। নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও অভিবাসীদের সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। নিউ ইয়র্ক সিটিতে প্রত্যেক কমিউনিটির মানুষ নিরাপদ। অনুষ্ঠান শেষে মেয়রের প্রতিনিধি ডক্টর সারা সাইদ সময় সংবাদকে বলেন, বাংলাদেশি কমিউনিটির পাশে রয়েছে নগর প্রশাসন। বাংলাদেশিরা আমাদের অন্যান্য কমিউনিটির মতোই গুরুত্বপূর্ণ একটি কমিউনিটি। তাদেরকে গুরুত্বের সঙ্গেই মূল্যায়ন করা হয়। যে কোনো প্রয়োজনে নগর কর্মকর্তারা বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবে। আর বৈরী পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশি কমিউনিটিকে অধিকার সচেতন হওয়ার পরামর্শ দিলেন মেয়র দপ্তরের এই কর্মকর্তা। বাংলাদেশি সহ সকল অভিবাসীর ভালো মন্দ দেখার ব্যাপারে আমাদের মেয়র অনেক আন্তরিক। আপনার কাগজপত্র আছে কিনা বা আপনি কোন কমিউনিটির লোক সেটা কোনো বিষয় না। নিউ ইয়র্ক প্রশাসন সকল কমিউনিটির প্রতিটি লোকের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি নিউ ইয়র্ক শহর সবার জন্য নিরাপদ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ 7টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা জারির আদেশকে চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালত। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ বাছাই পর্বে অংশ নিতে শ্রীলঙ্কায় গেল বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। স্পিন সহায়ক উইকেটের ব্যাপারটি মাথায় রেখে সাফল্য আনার পরিকল্পনা রোমানা দলের। গেল মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে প্রত্যাশিত ফল পাননি বাংলাদেশের মেয়েরা। 5 ম্যাচ সিরিজ তারা হেরেছে 4-1 ব্যবধানে। তবে ভুল শুধরে বিশ্বকাপ বাছাই সেরা 8-এ থাকার লক্ষ্য টাইগ্রেসদের। শেষ মুহূর্তে ইনজুরির কারণে বাদ পড়েছেন লতা মণ্ডল আর ফাহমিদা খাতুন। বিশ্বকাপ বাছাই পর্ব বাংলাদেশের মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেরা 8-এ থাকলে টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পাবেন তারা। বাংলাদেশের গ্রুপ বিতে অন্য প্রতিপক্ষ হল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও পাপুয়া নিউ গিনি। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানী থেকে গ্রেফতার 28 নারী জামায়াত কর্মীর মধ্যে রয়েছে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য। ধারণা পুলিশের, প্রত্যেকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর। সিরাজগঞ্জে আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হাকিম মারা গেছেন। আটক 2, মেয়রের শটগান জব্দ।
খাগড়াছড়ির আলুটিলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল শেষ কৃত্যানুষ্ঠানে। 8 জন নিহত, আহত 15, চালকের সহকারী আটক। চাঁদপুরে শিক্ষার্থীদের পিঠের ওপর দিয়ে হাঁটার ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ। অভিযুক্ত চেয়ারম্যানকে দল থেকে বহিষ্কার করা হবে জানালেন ওবায়দুল কাদের। এবং ক্ষতিকর পদার্থ মিশে এবার দূষিত হচ্ছে ঢাকার ভূগর্ভস্থ পানীয়। বিশুদ্ধ পানি সংকটের আশঙ্কা, বিপর্যয়ের আভাস ওয়াসা কর্তৃপক্ষের মুখেও। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।